আপাতত আমরা সবাই সাধারণ কর্মী। আমি জানি না দলের কি কর্মসূচি হচ্ছে। দলের বহু সাধারণ কর্মী কে কোথায় আছে খোঁজ খবর নেওয়া হয় না। আমি এই সব লোকেদের খোঁজ খবর নেওয়ার জন্য সব জায়গায় যাই। 26-এর ভোটের আগে দলের ব্রাত্যদের চাঙ্গা করতে মাঠে নামলেন দাবাং দিলীপ ঘোষ। তবে তার বক্তব্যে আক্ষেপের সুর যে স্পষ্ট তা বলার অপেক্ষা রাখে না। তিনি একটা কথা স্পষ্ট করে বলতে চাইছেন যে এই যে দলের কর্মীরা যারা মাঠে ঘাটে খেটে কাজ করছে তাদের দেখাশোনার কেউ নেই বা তাদের খোঁজ খবর নেওয়ার জন্য নেতাদের কাছে সময় নেই, এটা বোঝাবার চেষ্টা করছেন দিলীপ ঘোষ। তিনি কি বলেছেন শোনাবো তার মুখেই। আমি জানি না পার্টির কি কর্মসূচি হচ্ছে, এখন তো নির্বাচন চলছে, এখনো কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে, তখন নির্বাচনী কর্মসূচি বা রাজনীতি কর্মসূচি হবে। আমি তো গ্রামে গঞ্জে যাই যখন যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, তাদের মন মেজাজে খোঁজখবর নিই। পার্টি আমরা সবাই সাধারণ কর্মী, যাকে যে কাজ দেবো আমরা সেটা করব। আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ, কারণ এরা বেশিরভাগ সময়ই আমি যখন সভাপতি ছিলাম তারা পার্টিতে এসেছেন। বহু লোক কে কোথায় আছে খোঁজ খবরই না হয় না আজকাল। খাতায় কলমে বঙ্গ বিজেপির সবচেয়ে সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি দায়িত্ব পেতেই বাংলায় বিজেপির ভিত শক্ত হয়েছিল। তার আমলেই লোকসভা বিধানসভা ভোটে বিজেপির ইনিংস স্টার্ট হয়। কিন্তু ক্ষমতা থেকে সরার পর দিলীপ ঘোষ দলের অন্দরে ব্রাত্য হয়ে পড়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে এসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সফর করেছেন রাজ্যে। কিন্তু তাদের দুজনের সভাতেই সমস্ত বিজেপি নেতাদের দেখা গেলেও দূর দূর পর্যন্ত বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষকে কোথাও দেখতে পাওয়া যায়নি। তা নিয়ে পাল্টা তাঁর গলায় মান অভিমানের কথাও শোনা গিয়েছিল। রোজ সকালে ইকো পার্কে গেলেও বেশ কিছুদিন ধরে সংবাদ মাধ্যমে আর মুখ খুলছেন না দিলীপ, একেবারে মৌনব্রত পালন করছেন। তবে বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আপাতত আমরা সবাই সাধারণ কর্মী। আমি জানি না দলের কি কি কর্মসূচি রয়েছে বা কি কি হচ্ছে। আমি যখন গ্রামে গঞ্জে যাই তখন সাধারণ কর্মীদের সঙ্গে কথা বলি, তাদের খোঁজ খবর নিই। আমরা সবাই পার্টির সাধারণ কর্মী, যাকে যে কাজ দেবে আমরা সেটাই করব। আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ। সে কোথায় আছে তাদের কোনো খোঁজ খবরই নেওয়া হয় না, বলছেন দিলীপ ঘোষ। শোনাবো তার বক্তব্য আরো একবার। জানি না পার্টির কি কর্মসূচি হচ্ছে, এখন তো নির্বাচন চলছে, এখনো কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে, তখন নির্বাচনী কর্মসূচি বা রাজনীতি কর্মসূচি হবে। আমি তো গ্রামে গঞ্জে যাই যখন যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, তাদের মন মেজাজে খোঁজখবর নিই। পার্টি আমরা সবাই সাধারণ কর্মী, যাকে যে কাজ দেবো আমরা সেটা করব। আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ, কারণ এরা বেশিরভাগ সময়ই আমি যখন সভাপতি ছিলাম তারা পার্টিতে এসেছেন। বহু লোক কে কোথায় আছে খোঁজ খবরই না হয় না আজকাল। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি দিলীপ ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যা বলেন তা নিয়ে লোকজন হাসাহাসি করে। অনুব্রত মণ্ডলের মতো লোকজন পার্টিকে পুষে রেখেছে। তার দয়ায় টিএমসি পার্টি চলে। কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তৃণমূলের হিম্মত নেই। ওনারা যতদিন আছেন ততদিন তৃণমূল বেঁচে আছে। শুনুন দিলীপ ঘোষ কি বলেছেন মমতাকে নিয়ে। উনি তো মহাকাশযানও তৈরি করে দিয়েছিলেন যখন মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন। তিনি কি করেননি? রকেট মিসাইল ভারতবর্ষের সবই তৈরি করেছেন উনি। তো যারা বলে তারা যেরকম ননসেন্স, মুখ্যমন্ত্রীর কথাবার্তাও সেরকমই, যা ইচ্ছা বলে দেন, না চিন্তা ভাবনা করে। কিছুই হয় না, লোকে একটু কমেডি পায়, হাসাহাসি করে, মজা পায়। এই পয়েন্ট। এবার কেষ্টকে নিয়ে কি বলবেন? এটা টিএমসি বলবো, আমি কেন বলতে যাবো? সারা দুনিয়ার লোক বলছে কেষ্টকে নিয়ে। এরকম কেষ্ট যে পার্টিতে আছে সেই পার্টির ভবিষ্যৎটা ভাবুন। দাদা, আপনার দলের বিধায়ক এখন বিরোধী দলের নেতা, তার আগের কথা আর এখনকার কথা দুটোই যদি পাশাপাশি রাখা হয়, আরএসএস বিজেপি সম্বন্ধে যে কথা বলেছেন এখন আবার তৃণমূল সম্বন্ধে বলছেন, এই দুরকম কথা। দেখুন, রাজনীতিতে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথাবার্তা পরিস্থিতি অনুযায়ী বলে থাকেন। পশ্চিমবাংলার রাজনীতিকে এইভাবে দেখায় মমতা ব্যানার্জি তার পায়োনিয়ার। সকাল থেকে সন্ধ্যা কতবার উনি বয়ান পাল্টান। এটাই বাংলার রাজনীতি চলছে। বাকিটা যারা পার্টি দেখেন, দেখার লোক আছেন, তারা দেখবেন। এটা আমার কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া কোথাও কি একটা চাপ? আরে যে পার্টিকে পুষে রেখেছে, খাওয়াচ্ছে লোকেদেরকে, তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? তার দয়ায় টিএমসি পার্টি চলে। তার মতো কিছু নেতার টাকা পয়সা দিয়ে ভোটে জিতিয়ে পার্টিকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা যত বয়ানবাজি করুন, যতই নিউজ করুন,
কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো টিএমসির হিম্মত নেই। আর গরু পাচারের কোনো মূল তথ্য কি জানা, ওই জন্য কি মুখ তাকে সাহস পাচ্ছে না? অনেক কিছুই জানেন না, উনি সব করেছেন, সবাই জানে, সেই জন্য জেল খেটে এসছেন। তো সেই জন্য উনি যা ইচ্ছা করবেন, কারণ ওনারা যতদিন টিএমসিতে আছেন ততদিন টিএমসিটা বেঁচে আছে। নীতি, আদর্শ, কর্মপদ্ধতি কিছু নেই। কিছু ধান্দাবাজ নেতা, দুর্নীতিগ্রস্ত আর দুর্বৃত্ত আছে, তারা টিএমসিকে চালাচ্ছে। এই ধরনের ইনলিগাল সোর্স থেকে টাকা আসছে, তাতেই টিএমসি বেঁচে আছে। অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তাদের আইন কানুন সব আলাদা, এরা সুপ্রিম কোর্ট, দেশের সংবিধান মানে না। দিলীপ ঘোষকে কি বলতে শোনা গেল অনুব্রত মণ্ডল প্রসঙ্গে, শুনুন। পশ্চিমবাংলায় যে সরকার চলছে, যে পার্টির সরকার চলছে, তাদের আইন কানুন সব আলাদা। ওরা ভারতের সঙ্গে কম, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বেশি আছে। কিন্তু তাদের ব্যবহার সেরকমই থাকে, সব ব্যবহারকেই তারা বিরোধিতা করে। সংবিধানকে মানে না যারা, সুপ্রিম কোর্টকে মানে না, সংসদকে মানে না, তাদের কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না। সব কিছুকে বিকৃতি করা, সব কিছুকে আর নিজের মতো নাম দিয়ে দেওয়া, কেন্দ্রীয় প্রকল্প, এটা প্রথম থেকে আসে, এটাও তাই হচ্ছে। টিএমসির কালচার কি, ওই ধরনের যত লোক আছে যারা রীতিনীতি মানে না, সংবিধান কোড মানে না, তারাই টিএমসির সঙ্গে যুক্ত হয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টিএমসি গেছে, আর ওই ধরনের যেগুলো দেশ বিরোধী লোক, সংবিধান বিরোধী লোক, অসভ্য লোক, সেগুলোকে এক জায়গায় করে। পশ্চিমবাংলায় দেখুন কেষ্ট কি বলছে পুলিশ অফিসারের বিরুদ্ধে। অন্যান্য নেতারা মোদী সম্বন্ধে বা দেশের সরকার সম্বন্ধে, সেনা সম্বন্ধে কী ধরনের অসভ্য ধরনের কথাবার্তা, মমতা ব্যানার্জি নিজের বয়ান শুনুন। তো সেই পার্টির লোক আর কেমন হবে? সেখানে তো কম্পিটিশান, কে কত বিরোধীদেরকে, সম্মানীয় লোকদেরকে, সরকারকে, সেনাকে অপমান করতে পারবে, সে তত বড় নেতা হবে টিএমসি। দিলীপ ঘোষের কথায় একেবারে যে একটা অভিমান, সেটা কিন্তু স্পষ্ট। আপনাদের স্মরণে থাকবে যখন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে সভা করলেন গত মাসের শেষে, সেই সময় দিলীপ ঘোষ সেখানে উপস্থিত থাকবেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে তিনি জেলায় সভা করতে এসেছেন, তিনি তো কোনো পদাধিকারী নন এই মুহূর্তে, তিনি একজন সাধারণ কর্মী। সেই কারণে জেলার যারা পদাধিকারী রয়েছেন এবং রাজ্যের যারা পদাধিকারী রয়েছেন, যেরকম সুকান্ত মজুমদারের কথা তিনি বোঝাতে চেয়েছেন, যেরকম শুভেন্দু অধিকারীর কথা তিনি বোঝাতে চেয়েছেন, যে তারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে সে সময় বলেছিলেন যে যদি কলকাতায় কোনো সভা হয় সেক্ষেত্রে আমি থাকলেও থাকতে পারি বা সেক্ষেত্রে আমি যেতেও পারি। কিন্তু ঘটনা হলো, যখন অমিত শাহ কলকাতায় সভা করলেন, কর্মী সম্মেলন করলেন, সেখানেও দিলীপ ঘোষকে উপস্থিত থাকতে দেখা গেল না। প্রশ্ন হচ্ছে, দিলীপ ঘোষ নিজে থেকে উপস্থিত থাকলেন না, নাকি দিলীপ ঘোষকে সেই সভায় আমন্ত্রণ জানানো হলো না? এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবে উঠছেই। এবারে দিলীপ ঘোষকে তার যে পরিসর, সেই পরিসরেই কিন্তু মানে যেখান থেকে তার কোর, যেখান থেকে তার সবকিছুর সূত্রপাত, সেই আরএসএস এর সঙ্গেই কিন্তু, আরএসএস এর বিভিন্ন মিটিংয়ে, আরএসএস এর সঙ্গে বিভিন্ন বৈঠকে, সেই সমস্ত জায়গায় বেশি করে দেখা যাচ্ছে। মুখ খুলছেন কম, কিন্তু তলে তলে কি নিজের পরবর্তী প্ল্যানিংটা সাজিয়ে দিচ্ছেন দিলীপ ঘোষ? যাই হোক, সেটা সময়ই বলবে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।